চিকিৎসা খাতের অবমূল্যায়নের কারণে চিকিৎসা ব্যবস্থাপনা আজকে তলানিতে। বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদরা, শিল্পপতিরা, টাকাওয়ালা মানুষগুলো আজকে বাংলাদেশের চিকিৎসার বাদ দিয়ে তারা বহির্বিশ্বে চিকিৎসা নেওয়ার জন্য তারা কিন্তু প্লেনে উড়াল দিচ্ছে। তো বাংলাদেশের চিকিৎসা খাত কোথায়? আজকে এই ব্যক্তিগুলো যদি বাংলাদেশের চিকিৎসা নিত তাহলে বুঝতে পারতাম যে বাংলাদেশের চিকিৎসা খাতটা ঠিক আছে। পড়াশোনার ক্ষেত্রে বলেন, আমরা কি বলবো, বহির্বিশ্বে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো যখন বিভিন্ন গ্রেডের উপরে ডিফেন্ড করে, তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিংবা 100 পর্যন্ত সিরিয়ালের মধ্যে বহির্বিশ্বের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে, আজকে বাংলাদেশ কি বহির্বিশ্ব শিক্ষা ব্যবস্থাপনায় ঢাকা ইউনিভার্সিটি কি 100 নম্বর সিরিয়ালে কাতারে আসতে পারছে? এখন আসতে পারে নাই। তো এই অবস্থা যদি চলমান থাকে তাহলে আমরা আমাদের যে আগামী প্রজন্ম আসতেছে, আমরা আমাদের এই বাংলাদেশটাকে টিকানোর জন্য কিংবা বাংলাদেশটাকে অর্জনের জন্য 1971 রণাঙ্গনে যুদ্ধ করেছি, 52 ভাষা আন্দোলন করেছি, 69 গণ অভ্যুত্থান করেছি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান করেছি। আবার নতুন কোনো সংঘাতের দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ সেটা বলতে পারছি না। তবে এই যে সংঘাতগুলো এক যুগের ভিতরে দুবার তিনবার করে বাংলাদেশটা যখন রদবল হয়ে যায়, এক যুগ পেরোতে না পেরোতেই আমরা আমাদের স্বদেশী মানুষদের সাথে যখন যুদ্ধ ঘোষণা করি, তখন তো এটা ধিক্কার এবং নেক্কারজনক। আজকে আমরা ভুটানের সাথে যুদ্ধ করতাম, ভারতের সাথে যুদ্ধ করতাম, পাকিস্তানের সাথে যুদ্ধ করতাম, সেটা ভিন্ন হিসেব ছিল। 71-এর পরবর্তীতে যে সংঘাতগুলো সৃষ্টি হয়েছে, স্বদেশী সংঘাত তারা আমরা সৃষ্টি করেছিলাম, স্বদেশী সংঘাতগুলো হয়েছিল। হ্যাঁ, এখন জুলাই গণ অভ্যুত্থান এটা স্বদেশী সংঘাত। এই সংঘাতকে আমরা কি প্রত্যাশা ছিলাম কিনা যে আমরা আমাদের নিজ দেশের রাজনৈতিক দল ভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংঘাত করবে, ছাত্র জনতার সাথে রাজনৈতিক দলগুলো সংঘাত হবে? এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। তো সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা আসলে আমাদেরকে চিনতে পারি নাই, আমরা আসলে আমাদের দেশটাকে ভালোবাসতে পারি নাই, আমরা আসলে আমাদের অবমূল্যায়নের জন্য আমরা নিজেরাই দায়ী। আজকে আমাদের ভিতরে কোনো প্রতিযোগিতা নাই, উন্নয়নের কোনো সমীরেখা নাই, আমাদের ভিতরে দায়িত্ববোধ নাই, আমরা ভিন্ন দেশের সাথে প্রতিযোগিতামূলক কোনো অংশগ্রহণে আমরা অংশ নিতে পারছি না। আমাদের ক্রিয়াঙ্গনের মধ্যে রাজনীতি ঢুকে যায়, সংস্কৃতির ভিতরে রাজনীতি ঢুকে যায়, আমাদের মসজিদ মন্দিরগুলোর ভিতরে রাজনীতি ঢুকে যায়, আমাদের গির্জা প্যাটেলগুলোর মধ্যে রাজনীতি ঢুকে যায়, আমাদের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে রাজনীতি ঢুকে যায়, দিনী প্রতিষ্ঠানগুলোর ভিতরে রাজনীতি ঢুকে যায়। তো এই রাজনীতিকরণ বাংলাদেশ দিয়ে কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না। এই রাজনীতি দিয়ে কিন্তু নতুন বাংলাদেশ যেমন বিনির্মাণ করা যাবে না, ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা সেক্টরকে আলাদাকরণ করে দিতে হবে। রাজনীতি শুধু রাজনীতির জায়গাতেই সীমাবদ্ধতা থাকবে। মসজিদ তার আলাদা কমিটিতে চলবে, মন্দির তার আলাদা কমিটিতে চলবে, স্কুল কমিটি তার আলাদা কমিটিতে চলবে, বিভিন্নভাবে প্রক্রিয়াগুলো ভাগ হয়ে যাবে। তখন হয়তো বাংলাদেশটা একটা সংস্কারের ভিতরে চলে আসতে পারে। বিভিন্ন আলাদা আলাদা দপ্তর থাকবে, আলাদা আলাদা সেল সিস্টেম থাকবে, তারা তাদের মতন করে তাদের নিজস্ব প্রক্রিয়াতে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর পক্ষ এবং বিপক্ষ থাকে। যে পক্ষ সরকার পরিচালনা করছে কিংবা জাতীয় সরকার গঠন করেছেন, তারা বাংলাদেশটাকে কীভাবে উন্নয়নশীল বাংলাদেশ করা যায় সেদিকে তারা পদক্ষেপ করবেন। এই উন্নয়নশীল করার পক্ষে যখন তারা কাজ করবেন, এর মধ্যে যে ভুলগুলো থাকবে, যে সংস্কারগুলো থাকবে, এটা বিরোধী রাজনৈতিক দল কিংবা বিপক্ষের যে রাজনৈতিক দল, তারা ভুলগুলো সংশোধনের উপরে তারা প্রতিবাদ প্রয়োগ করার মাধ্যমে এই জিনিসটার পরিবর্তন ঘটবে। তো রাজনীতির প্রতিপক্ষতায় হয়ে কাজ করবে, ঠিক আছে। এখন মসজিদের কমিটি তখন রাজনীতির সাথে জড়িয়ে যায়, মাহফিল কমিটি যখন রাজনীতিকেন্দ্রিক হয়ে যায়, যখন মন্দির এবং গির্জার কমিটি যখন রাজনীতিকরণ হয়ে যায়, তখন তার রাজনীতি যখন বিভিন্ন শাখায় প্রশাখায় যখন ঢুকে যায়, তখন তো ঝামেলা হওয়ারই কথা, তখন তো ঝামেলা হবেই। তখন তো আমরা আমাদের অবস্থান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমরা যদি সুষ্ঠু নাগরিক সুব্যবস্থাপনা চাই, আমরা অনেক আগে শুনেছি না যে পঞ্চায়েত কমিটি, মহল্লাভিত্তিক সমাজ ব্যবস্থাপনা বিনির্মাণের জন্য সামাজিক বিচার সালিশগুলো করার জন্য পঞ্চায়েত কমিটি থাকতো, সালিশি কমিটি থাকতো। ওই সিস্টেমটা ভালো ছিল। ওইটা গ্রাম্য প্রধানের কাছে সেটা দায়িত্ব দিয়ে দেওয়া হতো, গ্রাম্য প্রধান সেটা মেনটেন করতো। যদিও সিস্টেমগুলো এখন আর চলবে না। তো এখন আমরা আমাদের মসজিদ কেন্দ্রিক বিচারগুলো আমরা ইমাম সাহেবের কাছে না দিয়ে আমরা প্রশাসনকে দিচ্ছি। প্রশাসনের বিচারগুলো ঊর্ধ্বতন প্রশাসনের কাছে না দিয়ে আমরা রাজনৈতিক নেতাদের কাছে দিচ্ছি, মানে তারা হস্তক্ষেপ করছে। একজন পুলিশের পদোন্নতি হবে,
তখন তার সিনিয়র অফিসারের সুপারিশে হয়তো পদোন্নতি হবে। সেটা না করে আমরা রাজনৈতিক নেতার মাধ্যমে পদোন্নতি চাচ্ছি। একটা মসজিদের ইমাম নিয়োগ হবে, সেখানে রাজনৈতিক নেতার সুপারিশে কিংবা রাজনৈতিক নেতার কথার উপরে একজন ইমাম নিয়োগ হচ্ছে। একটা স্কুলের শিক্ষক নিয়োগ হবে কিংবা হেডমাস্টার নিয়োগ হবে, সেখানেও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ থাকে। তো এই সমস্ত জায়গায় যখন রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ থাকে, তখন ওই সমাজ তো বিনির্মাণ হবে না, ওই সমাজের কখনই সংস্কার করা সম্ভব না। কারণ এই রাজনীতিবিদরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তাদের স্বার্থ হাসিল করার জন্য, তাদের সুবিধা গ্রহণের জন্য তারা ওই যে আপনার কাঁচা বাজারের একটা মাছের ভিট বসবে, ওখানেও তারা রাজনীতি করে। এই হচ্ছে বাংলাদেশের সার্বিক অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নয়ন করা সম্ভব যদি প্রত্যেকের কাজগুলোকে আলাদাভাবে ভাগ করে নেয় এবং রাজনীতিটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করে। মসজিদের ইমাম তার ইমামতি করবে, আমুলিয়াতের কথা বলবে, ন্যায় প্রণয়নের কথা বলবে, সাধারণ জনতাকে পাপমুক্ত হওয়ার জন্য আহ্বান করবে, কিংবা আল্লাহ ভীরু মন মানসিকতা সাধারণ মানুষের মনে যুক্ত করে দিবেন এটা। এবং মসজিদ কেন্দ্রিক কিংবা মহল্লা কেন্দ্রিক যে বিচারিক যে কার্যক্রমগুলো, এগুলা ইমাম সাহেব করবেন। ইমাম সাহেবের দায়িত্বে ইমাম সাহেব নেবেন, কারণ ইমাম সাহেব ওই ইমাম মানে যে এরিয়াটুকু নিয়ে ওই মসজিদটুকুর ওই এরিয়ার সে একজন নেতা, তাই তাকেই সমাধান করতে হবে। ঠিক এইভাবে করেই একটা এলাকার সংস্কার হয়ে যাবে। তখন একটা এলাকার যখন সংস্কার হবে, ওই একটা সমাজের সংস্কার হয়ে যাবে। সমাজ যখন সংস্কার হবে, একটা মহল্লা, ওই মহল্লাটা সংস্কার হবে। ওই মহল্লার মাধ্যমে একটা ইউনিয়ন সংস্কার হবে, একটা ইউনিয়নের মাধ্যমে একটা উপজেলা সংস্কার হবে, একটা উপজেলার মাধ্যমে একটা জেলা সংস্কার হবে, একটা জেলার মাধ্যমে একটা বিভাগ সংস্কার হবে, বিভাগের মাধ্যমে গোটা দেশ সংস্কার হবে।